everyone, I am Atrey. Welcome back to my channel Everyday Echoes Atrey. চলুন আমরা হচ্ছে কি যে আজকে আরেকটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে কি যে ঈশা ফাউন্ডেশন আদিয়োগী, যেখানে আপনারা জানেন প্রত্যেকে যে ওখানকার হচ্ছে কি যে মেন ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে কোয়েম্বাটোরে রয়েছে। আর এখানেও ব্যাঙ্গালোরেও হচ্ছে কি যে একটা নতুন ব্রাঞ্চ খুলেছে, সেটা হচ্ছে চিকবাল্লাপুরে। কিছুদিন আগে আপনাদের সাথে নন্দী হিলসের কিছু ফটো আমি শেয়ার করেছিলাম ব্লগে। তো সেই নন্দী হিলস থেকে আরেকটু কিছুটা রাস্তায় এগিয়ে যেতে হবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, কেন কি প্রতিদিন রোজ ওই সকালবেলার টিফিন, দুপুরের খাওয়া দাওয়া, এগুলো আর আমি চিরাচরিত হচ্ছে কি যে করিনি, কেন কি ওগুলো দেখাতে গেলে ব্লগেরটা অনেক লম্বা হয়ে যায় এবং ওগুলো তো রেগুলার জীবনে আছেই আর থাকবেই। সেটা যখন হচ্ছে কি যে ক্রিসমাসের ছুটি শেষ হয়ে যাবে তখন আবার আমাকে ওগুলো দিয়েই শুরু করতে হবে। তাই আজকে আমরা সকালবেলায় ঝটপট করে রেডি হয়ে গিয়ে দুপুরবেলা 3টের সময়, 3টে না 3:30 পর হচ্ছে কি যে আমরা বেরিয়ে গেছি ঈশা ফাউন্ডেশনের জন্য। ঈশা ফাউন্ডেশন আমার বাড়ি থেকে কম করেও 75 to 80 কিলোমিটার্স, যেটা সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। তো অলরেডি আমরা আধ ঘন্টা 40 মিনিটসের হচ্ছে কি যে রাস্তা কভার করে দিয়েছি। এখন হচ্ছে কি যে জাস্ট আর 1.5 আওয়ার্স মতন জার্নি আছে। আর চলুন আমার ব্লগটা হচ্ছে কি যে ওখানে থেকে আবার কন্টিনিউ করব। আপাতত বলে দিই এখানে আমরা সবাই রয়েছি, জিয়াও রয়েছে, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে হচ্ছে স্টার্ট করেছি জার্নি। আর কিছুক্ষণ দেখাচ্ছে 1 hours 27 minutes দেখাচ্ছে, 55 কিলোমিটার্স। আর এটা হচ্ছে টুয়ার্ডস হচ্ছে কি বলে ওটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তাটা অন্যদিকে। ওখান থেকে আমরা জাস্ট রাইট টার্ন নিয়ে এপাশে নন্দী হিলস, এবং নন্দী হিলস থেকে আরো একটু এগিয়ে চলে যেতে হবে। তো চলুন আমাদের সাথে থাকুন। ঈশা ফাউন্ডেশনের আজকে যে ইভেন্টটা হয় সেটা 7 o'clock 7:30 সময় শুরু হয়, আর ওটা শেষ হবে ওই 1/2 hour 40 মিনিটসের একটা ইভেন্ট থাকে, যেটা হয় দেখার মতন। আর সেটা দেখতেই প্রচুর লোক হচ্ছে কি যে যায়। কোয়েম্বাটোর যাওয়াটা এখন সবসময় সম্ভব হয়ে ওঠে না, এক তো দূরত্ব, তারপরে সময়, অনেক কিছু ম্যাটার করে। কিন্তু যেটা এখন ব্যাঙ্গালোরের কাছে যখন চলে এসেছে অতি অবশ্যই যাওয়া উচিত। আমি লেট, আমার অনেক বন্ধুরা রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে যারা অনেকদিন আগেই হচ্ছে কি যে ঘুরে এসেছে, দেখে এসেছে। যেটা এটা খুব একটা বেশি দিন হয়নি, জাস্ট 10-11 মান্থস বা 1 year হবে। করোনার সময় কাজ চলছিল, এইটুকু আমরা খবর পেয়েছিলাম, তারপরেই খুলেছে। কিন্তু বাদ বাকিরা তার মধ্যেই হচ্ছে ঘুরে এসেছে। কিন্তু আমি এই ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হলো আমাকে। তো এই ছুটিতে হচ্ছে কি যে আমরা যাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করব ওখানে কিরকম এনজয় করলাম। আর যে ইভেন্ট যেটার জন্য দেখতে যাওয়া সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করছি। চলুন আমরা রাস্তায় মোটামুটি যাচ্ছি, যেতে যেতে এখানে বাঁ পাশে একটা লেক দেখতে পেয়েছি। লেকটা হচ্ছে কি যে বেশ সুন্দর দেখতে, কিন্তু লেকটার কোনো নাম জানি না। এবার আমরা হাই রোড থেকে একটা ন্যারো রোডে ঢুকেছি, যেটা 1 way টাইপের। তো এই রোডটার মধ্যে দিয়েই যেতে হবে। তারপরে ওই রোডটাকে কভার করার পর আমরা আবার হাই রোডে চলে এসেছি। রোডটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে কি যে হায়দ্রাবাদ হাইওয়ে, আমি বলেছিলাম না এয়ারপোর্টের পাশেই রয়েছে, তো ওই জন্য প্রচুর ফ্লাইট আপ অ্যান্ড ডাউন করতে দেখা যাচ্ছিল। তারপরে হচ্ছে কি এটা হচ্ছে হায়দ্রাবাদ হাইওয়ে, এবং তিরুপতি যাওয়ারও রাস্তা কিন্তু এটাই। ভীষণ সুন্দর রাস্তাটা। আর রাস্তার ধারের যে গাছপালাগুলো ছিল সেগুলো ছিল অপূর্ব, এত সুন্দর রঙে রঙিন হয়েছিল, লাল, হলুদ, সাদা, সবুজ, চারিদিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তাই ওটার একটা ছোট্ট ক্লিপিংস নিয়েছিলাম। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম এখানে। এই যে হাই রোড থেকে এবার বাঁ দিকে টার্ন নিতে হবে। টার্ন নেওয়ার সাথে ওখানে কিছু পাওয়া যায় না, ফাঁকা জায়গা। তাই আমরা একটু ভুট্টা আর একটা হচ্ছে কি যে পেয়ারা এইভাবে নিয়ে আর গেলাম। আর হাতে কিছু ড্রাই ফ্রুটস ছিল আমাদের। তো এই স্ন্যাক্সগুলো আমরা নিয়েছিলাম। নিয়ে এবার দেখুন গাড়ি চলছে। এখান থেকে আবার অনেকখানি আগে এগিয়ে যেতে হবে। যেতে যেতে ডান দিকে দেখতে পেলাম কয়ের মানে খাদান, যে আমাদের এখানে যে গ্রানাইট হয় সেই গ্রানাইটের খাদান ওপাশে রয়েছে। তো বেশ ছোট বড়, বেশ মাঝারি সাইজের কতগুলো ছোট ছোট জলাশয় দেখলাম, যেগুলো ছোট ছোট লেক বলতে পারেন, পন্ড কাইন্ড অফ। তো সেগুলো ছিল। আর আমরা গোধূলি বেলায় পৌঁছেছি, তো ভীষণ সুন্দর লাগছিল আকাশটা।
ভীষণ সুন্দর লাগছিল। তারপরে ওই কয়েরগুলো, খাদানগুলো, যেমন আমাদের বালি খাদান, মোরাম খাদান থাকে, সেরকমই এটা হচ্ছে গ্রানাইটের খাদান। তো সেই খাদান দেখতে দেখতে আমরা হচ্ছে যে পৌঁছে গেলাম গেটে। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটটা দিয়ে ঢুকে হচ্ছে আমাদেরকে যেতে হবে, কিন্তু এটাও আবার অনেকখানি, এটা তো মেন গেটটা সবে, তারপরে এখন আবার জার্নি রয়েছে। এই যে পাহাড়টা সামনে দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার পেছন দিকে যেতে হবে। তো এই পাহাড়টার ওপর দিয়ে রাস্তা করা আছে, সেই রাস্তা দিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে আর কি। তো এইদিকে ডান সাইডে দেখুন, আমরা এখানে গেটটা দিয়ে ঢুকেছি, দেখতে পাচ্ছেন গেটটা। ওই গেটের ওপাশ থেকে হচ্ছে কি যে রাস্তাটা এইভাবে ঘুরে ঘুরে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে। এই যে এখন যাচ্ছি সেটা কিন্তু পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। আর ডান দিকে দেখুন এই যে গেটটা, আর কত গাড়ি আসছে দেখেছেন লম্বা লাইন দিয়ে। তো এইভাবে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা তৈরি করেছে। রাস্তাটা ছিল অসাধারণ, বেশ ভালো চওড়া ছিল, প্রায় 3টে গাড়ি তো আরামসে একসাথে যেতে পারবে, কোনো অসুবিধে নেই। তো আর দেখুন গোধূলি বেলার জন্য আকাশটা কি সুন্দর লাগছে, একদম সূর্যটা যেন কমলা রঙে ঢেকে দিয়েছিল। আর চারিদিকে হচ্ছে কি যে পাহাড়ের মধ্যেখানে হচ্ছে আদিযোগীর স্ট্যাচু, আর কিছু নেই, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের মধ্যে আদিযোগীর স্ট্যাচু। সেই স্ট্যাচুটা কিন্তু এই দেখুন দেখতে পেয়ে গেছি আমরা এখান থেকে, স্ট্যাচুটা এখনও পৌঁছোয়নি কিন্তু স্ট্যাচু দেখতে পেয়ে গেছি। 112 ফিটের স্ট্যাচু। এই স্ট্যাচুটা যেটা হচ্ছে কি যে কোয়েম্বাটোরে অরিজিনাল স্ট্যাচু যেটা রয়েছে একদম হুবহু সেই স্ট্যাচুর মতন বানিয়েছে। 112 ফিট। এখানে দেখতে পেয়েছেন এরকম কত বড় বড় হচ্ছে এক একটা পার্কিং ছিল, 7-8খানা পার্কিং, যেখানে প্রচুর গাড়ি রয়েছে। কম করেও হয়তো 2000-2500 গাড়ি এসেছিল, উইকেন্ড বলে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর প্রায় 5000-এর কাছাকাছি লোক ছিল। লোক সংখ্যাটাও যত ছিল গাড়ির সংখ্যাও তত ছিল। শুধু নট অনলি ফর 4 হুইলার্স, 2 হুইলার্সে করেও এসেছিল লোক, এবং বাস, ম্যাটাডোর, বিভিন্ন রকম হচ্ছে কি যে ছোটো ছোটো ক্যাব, যেগুলো তো 12 জন লোক হচ্ছে কি যে ইজিলি ট্রাভেল করতে পারে, সেই ধরনের লোকও প্রচুর এসেছিল ওই রকম গাড়িতে। তো চলুন যত তাড়াতাড়ি ওনার কাছে পৌঁছে যাওয়া যায়। আমাদের কার পার্কিং হয়ে গেছে, কার পার্কিংয়ের পর আমরা দৌড়ে দৌড়ে স্ট্যাচুর কাছে আসছি, কেন কি সন্ধে হয়ে আসছিল। খুব সন্ধে হয়ে গেলে আবার ভালো ফটো আসবে না, ভিডিও নেওয়া যাবে না, তাই জন্য চলে এসেছি। আসার পর হর হর মহাদেব বলেছি, আর এত মনটা শান্তি লেগেছে, অনেক দিনের প্রতীক্ষা যেটা কালকে হচ্ছে কি যে পূরণ হয়েছে। ভীষণ ভালো লাগছিল, আমরা মানে ভীষণ মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছিলো ওনাকে দেখার পর। আর দেখুন চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, একদম পাহাড়ে ঘেরা, চারিদিকে পাহাড়ে মানে ঘিরে, পাহাড় কোলে হচ্ছে কি যে শিব বাবার এই স্ট্যাচু। প্রচুর লোকের আনাগোনা, প্রচুর বাঙালি লোকজন এখানে এসেছিলেন। সব বাঙালি তো বেড়াতে যেতে পারেনি ক্রিসমাসে, কিছু বাঙালি লোকজন এখানেও বেড়াতে এসেছিলেন। ঠিক আছে, চলুন আপনাদের একটু শর্টকাটে বলে দিই, মানে কি ভীষণ সুন্দর, কি অপূর্ব হচ্ছে কি যে লেগেছিল। আদি যোগী যিনি ভগবান শিব নামে পরিচিত, হিন্দু পুরাণে তিনি প্রথম যোগী এবং ধ্যান, প্রজ্ঞা এবং তার আধ্যাত্মিক জ্ঞানের মূর্ত প্রতীক হিসেবে একটা অনেক উল্লেখযোগ্য স্থান ধারণ করেন। তার গল্পগুলো যোগের সাথে যেরকম পরিচিত, সেরকম যোগের শিক্ষক বা শিক্ষা হিসেবে তার ভূমিকা পালন করে, এবং এটা প্রাচীন শৃঙ্খলা বোঝার এবং অনুশীলনে তার অবদানকে ঘিরে আবর্তিত হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনা এবং বর্ণনাগুলোকে আদিযোগীর জীবন এবং শিক্ষাগুলোকে চিত্রিত করে। এই চিত্রাঙ্কনগুলি মানে প্রায়শই তার পৌরাণিক কাহিনী, দেবী পার্বতীর সাথে তার বিবাহ, অজ্ঞতা ধ্বংস এবং আধ্যাত্মিক বিবর্তনে তার ভূমিকা, এবং যোগ ব্যায়াম এবং তার ধ্যান অনুশীলনের বিকাশে তার তাৎপর্যের উপর জোর দেয়। এই শো এবং তার যে গল্পগুলো বিভিন্ন রকমভাবে উদ্দেশ্য করে গভীর জ্ঞান, আধ্যাত্মিক গভীরতা এবং সেগুলোকে বোঝানোর জন্য, এবং তার রূপান্তরকারী শক্তি, তার যে বিভিন্ন রকমের রূপ আছে, সেই রূপের যে কি শক্তি, সেই শক্তিগুলোকে সুন্দরভাবে তাৎপর্যভাবে ওনারা বুঝিয়েছিলেন। এবং তার শক্তির আদি শিক্ষার, যোগীর শিক্ষার সাথে যেভাবে যুক্ত, তার আত্ম উপলব্ধি এবং আভ্যন্তরীণ রূপান্তরের নিরবধি বার্তা দিয়ে শ্রোতাদেরকে ভীষণ ভীষণ ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন। এটা মানে ভীষণ সুন্দর যে একটা ছিল। এখানে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, এরপরে শো শুরু হবে,
প্রত্যেককে বসার জন্য অনুরোধ করেছে। দেখুন এখানে আমরা বসেছি, জিয়ার পাপা বসেছে, আমি একটা জাস্ট ভিডিও নিয়েছিলাম। লোক সংখ্যাটা দেখুন, কত লোক ওখানে ছিল, কি পরিমাণে ক্রাউড হয়েছিল, কিন্তু প্রত্যেকে ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে ওখানে বসেছিলেন, না মোবাইলের কল না কোনো কিছু। ওখানে যে স্টেজটা ছিল, স্টেজটার থেকে সবাইকে নিচে নামিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এবার সবাই প্রত্যেকে বসে যান, মোবাইল যদি থাকে তাহলে সুইচ অফ করে দেবেন বা সাইলেন্ট মোডে করে দেবেন, কেউ শো চলাকালীন উঠে দাঁড়াবেন না ফটোর জন্য, কেউ কিন্তু সেটা করেন। প্রচণ্ড ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে কিছু সবাই মেনটেন করেছিল, যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছিল। এবং আমরা হচ্ছে কি যে ভগবান শিবের যে স্ট্যাচুটা রয়েছে সেই আদিযোগীর স্ট্যাচু পর্যন্ত উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনাকে ছুতে আপনি পারবেন না, কেন কি ত্রিশূলের চারিদিক থেকে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, ঘিরে, আর তারপরে ওখান থেকে শুরু হচ্ছে। আপনি শুরুটা দেখতে পারবেন, ওনার স্ট্রাকচারটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা দেখতে পারবেন, কিন্তু ওনাকে ছুতে পারবেন না। তো সেটার ডিস্টেন্সটা বেশ অনেকখানি ছিল। এত ভালো লাগছিল, যত দেখছিলাম তত যেন মোহিত হয়ে যাচ্ছিলাম। ওনার যে এই রূপটাকে দেখবার জন্য কত বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম, কোয়েম্বাটোর যাব, তার প্ল্যান করে হচ্ছে কি যে হয়নি। বলে না ভগবান না ডাকলে হয় না। আজকে আমি বেশি কথা একদমই বলবো না, আপনারা যে লেজার শো হবে সেই শোটা শুনবেন। ওনার যে আধ্যাত্মিক পরিকল্পনা, যোগী এবং ওনার বিবাহ, ওনার ধ্বংস, রূপান্তরিত শক্তি, সেগুলো সম্বন্ধে ভীষণ সুন্দরভাবে এক্সপ্লেন করবে। ওটা আপনারা শুনবেন, আমি ওখানের মধ্যে ডিস্টার্ব করব না, বেশি কথা আজকে বলবো না। আপনারা যাতে ভালোভাবে লেজার শোটা দেখতে পারেন সেটার জন্য আমি দেখাচ্ছি। এখানে যে শুরু হয়ে গেছে দেখুন। এইগুলো যে দেখাচ্ছে এগুলো হচ্ছে ওনার এক একটা রূপ, সেই রূপের বিবর্তন দিচ্ছেন। তার বর্ণনাগুলো ছিল আদিযোগীর জীবন এবং তার শিক্ষাগুলোকে চিত্রিত কিভাবে করেছে সেটাকে দেখাচ্ছে। আদিযোগী কি শিব ভগবান? সেটা একটা অনেক বড় প্রশ্ন। তো সেই প্রশ্নটার হচ্ছে কি যে ভীষণ সুন্দরভাবে হচ্ছে কি যে উত্তর আমাদের কাছে তুলে ধরেছিলেন। এটা ওনার অগ্নিরূপ। ওনাকে নীলকণ্ঠ বলা হয়, কেন নীলকণ্ঠ বলা হয় সেটাও ওনা বলেছিলেন। এই দেখুন ওনার ধ্যান অবস্থায় ওনার হচ্ছে কি যে স্ট্রাকচার, ওনার যে দেখাচ্ছেন, ওনার যে ধ্যানের প্রতীকগুলো, মূর্ত প্রতীক। আদিযোগী কি শিব ভগবান? হ্যাঁ, উনি শিব ভগবান। ওনার যে ধ্যান, জ্ঞান, যোগ, যা আধ্যাত্মিক জ্ঞানের যে মূর্ত প্রতীকগুলো যে স্থানে ওনাকে রাখা হয়েছে, উনি প্রমাণ করেছেন উনি হচ্ছে কি যে তার শিক্ষক হিসেবে এবং
তার যে ভূমিকা পালন করেন প্রাচীন শৃঙ্খলার অনুযায়ী, অনুশীলন অনুযায়ী, উনিই হচ্ছেন কি যে শিব ভগবান, যিনি আদি যোগী, উনি শিব ভগবান, এই নামেই পরিচিত। এটা ওনার রুক্ষ রুদ্র ওই রূপ আর কি, রুক্ষ রুদ্রাভিষেকের রূপ। তারপরে রুক্ষর থেকে হলো বনাঞ্চল, গাছপালা লতা পাতা, যে প্রাকৃতিক যে প্রকৃতির সাথে যেভাবে উনি মানে রূপ ধারণ করেন, সেটা প্রকৃতির রূপান্তরিত, সেইভাবে সেটার মানে বিভিন্ন রকম কি বলবো, কালচারাল ইভেন্ট সেলিব্রেট দ্য এসেন্স অফ আদিযোগী থ্রো স্টোরি টেলিং, মিউজিক, ডান্স এবং আর্ট, সেগুলো সবই হচ্ছে এমিং অফ কনভে হিজ প্রোফাউন্ড স্পিরিচুয়াল টেকনিক্স and his role play as the pioneer of yoga, actually pioneer of yoga. ওনার যে স্পেসিফিক টাইপগুলো ছিল, অ্যাডাপশন অর আ পার্টিকুলার রিটেলিং অফ আদিযোগী স্টোরি, মানে এগুলো ভীষণ সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে লম্বা লম্বা দুটো হচ্ছে কি যে পিলার, ওইখান থেকে হচ্ছে লেজার শোগুলো হচ্ছিল, লেজারটা ওইখান থেকে মানে বেরোচ্ছিল এবং শোটা শিব বাবার উপর হচ্ছে কি যে দেখা যাচ্ছিল। এই যে এ পাশে একটা রয়েছে পিলার, ওর পাশে একটা পিলার রয়েছে। এগুলো ছিল এম্বডিমেন্ট অফ মেডিটেশন, উইজডম অ্যান্ড স্পিরিচুয়াল নলেজ, এগুলোর ওপর হচ্ছে কি যে দেখাচ্ছেন মানুষকে মেডিটেশন করা কতটা উচিত, যোগা করা কতটা উচিত, কেন ওগুলোতে মানুষের পেশেন্স বাড়ে, কীভাবে হচ্ছে কি নিজের শরীরকে ভালো রাখতে পারবে, তাদের প্র্যাকটিস অ্যান্ড অফ দিস অ্যানসিয়েন্ট ডিসিপ্লিন, সেটা যে কতটা দরকার, আন্ডারস্ট্যান্ডিং, কন্ট্রিবিউশনস, মানে ভীষণ সুন্দর হচ্ছে কি যে এক্সপ্লেনেশন ছিল, খুব ভালো লেগেছিল। মানে his story revolves around his role as a teacher of yoga and his contributions, understanding, practice of this ancient discipline, ভীষণ সুন্দর ছিল, অপূর্ব। various culture, shows, performance, narratives, depict of the life and the techniques of Adi Yogi. এটা ছিল আমাদের স্নায়ুর যে সমস্ত থাকে না, নার্ভ সিস্টেম, এটা তার উপর ছিল। নার্ভ সিস্টেম, স্নায়ু, শিরা, উপশিরা, যে ব্রেনের যে কাজগুলো হয় সেগুলো কিভাবে যোগাতে সেগুলো কতটা অ্যাক্টিভ, কতটা ভালো থাকে, কীরকমভাবে সেগুলোকে করলে ভালো থাকা যায়, মানে ভীষণ সুন্দর, মানে অপূর্ব ছিল। এটা ছিল ডেস্ট্রয়িং, তার মানে তার যে ভূমিকাটা পালন হচ্ছে, হিজ রোল ইন ডেস্ট্রয়িং ইগনোরেন্স অ্যান্ড ফস্টারিং স্পিরিচুয়াল এভলিউশনস, এগুলোর ওপর ছিল। এটা ভীষণ সুন্দর ছিল। তারপরে ছিল সিগনিফিকেন্স ইন ডেভেলপমেন্ট অফ যোগা অ্যান্ড মেডিটেশন প্র্যাকটিসেস, এগুলোর ওপর কথা বলছিল। আমরা সাধারণ মানুষরা কীভাবে নিজের মধ্যে পাওয়ারটাকে নিয়ে আসবো, উইজডম, স্পিরিচুয়াল ডেপথ যে হয় না, ট্রান্সফরমেটিভ পাওয়ার, সেগুলো কিভাবে নিয়ে আসবো, সেগুলো প্রতিদিনের মানুষকে ডিসিপ্লিনে আসতে হবে যোগার সাথে। তো সেগুলোর ওপর কথা বলছিলেন। সেগুলো যদি আপনি রেগুলার করতে থাকেন তো অটোমেটিক আপনার মধ্যে একটা পাওয়ার, উইল পাওয়ার, সেগুলো সবই হচ্ছে কিছু চলে আসবে। ভীষণ ইন্সপায়ারিং একটা শো দেখেছি আমি, আমার তো ভীষণ ভালো লেগেছিল।
এখানে দেখুন মা পার্বতীর সাথে ওনার বিবাহ দেখাচ্ছে, ম্যারেজ অফ গডেস পার্বতী। এবং এক সাইডে মা পার্বতী, এক সাইডে হচ্ছে শিব বাবা। অপূর্ব ছিল, অপূর্ব, ভীষণ সুন্দর। এটা ছিল ওনার মানে লাস্ট বিবাহ জীবনের সেই যে রোল প্লে করেন উনি, সেইটার দেখিয়েছিলেন অ্যাকচুয়ালি। এইভাবে শেষ হয়ে গেল আর কি, এইভাবে শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে ধীরে। এরপরে দেখুন চাঁদ যেটা আছে, চন্দ্রমাটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এরপরে পুরো নীলাভ আকারে এটা হচ্ছে লাস্ট। এটাই মানে এইভাবেই উনি ছিলেন লাস্ট। শোটা শেষ হয়ে গেছে, ভীষণ সুন্দর শো ছিল। যারা ব্যাঙ্গালোরে আছেন, যারা এখনও পর্যন্ত আদিযোগী যেতে পারেননি, চিকবাল্লাপুরে ব্যাঙ্গালোর থেকে জাস্ট 80 কিলোমিটার ডিস্টেন্সে, তারা অবশ্যই যাবেন, গিয়ে ঘুরে আসবেন। এটা শোটা শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে কি যে এখানে আরতি হচ্ছিল। আরতির সময় ওখানে কাউকে ঢুকতে দেয় না, ওটা জাস্ট আমরা দূর থেকেই দেখছিলাম। দেখার পরে আরতির নিতে যখন আপনি যাবেন, তখন হচ্ছে বাবাকে প্রণাম করতে যাবেন, তখন হচ্ছে কি যে আপনি ভেতরে ঢুকে যেতে পারেন। আর এই আরতিগুলো সাইডে রাখা থাকে, সেখান থেকে আপনি আরতি নিতে পারেন আর কি। কিন্তু হচ্ছে আরতি করার সময় কেউ ওখানে যাই না। আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য হচ্ছে কি যে আমি মন্দিরের ভেতরে যাইনি, আমার মেয়েকে পাঠিয়েছিলাম এবং মেয়ে ওখানে গিয়ে ওখান থেকে যতটুকু পেরেছে ও ক্যাপচার করে নিয়ে এসেছে। দেখুন এখানে শিব বাবার শিবলিঙ্গটা রয়েছে, ওখানে ভেতরে ফটো তোলা উচিত নয়, তুলতে বারণ করেছিল ও, ছোটো বলে বোধহয় ওকে কিছু বলেনি। এটা শিব বাবার হচ্ছে কি যে লিঙ্গটা। আর এই পাশে হচ্ছে কি যে আরতির তাপ ছিল, যেখান থেকে হচ্ছে মানুষ এসে আরতিটা নিচ্ছিল। তারপরে আমরা একটু ফটোশ্যুট করলাম ওখানে, ওই নীলাভ আকার উনি যে ধারণ করেছিলেন সেটার ওপরে। তো তারপরে এরপরে ধীরে ধীরে হচ্ছে কি যে বেরোতে শুরু করলাম। প্রচুর গাড়ির ভিড়, এবার এতগুলো গাড়িকে মেনটেন করাও ভীষণ কঠিন, কিন্তু প্রচুর সিকিউরিটি ছিল যারা ভীষণ সুন্দরভাবে মেনটেন করেছে এবং আমাদের কোনো অসুবিধা হয়নি। এটা একটা ন্যারো রোড হয়ে বেরোতে হবে, হাই রোডে। তো ন্যারো রোড দিয়ে আসার সময় একটা পুকুরে হচ্ছে কি যে চাঁদের আলোটা পড়ছিল, কি অপূর্ব লাগছে দেখুন। রাতের অন্ধকারে খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমার তো ভীষণ ভালো লাগছিল। কাল কিন্তু পূর্ণিমা ছিল না, সংক্রান্তি ছিল, ছোট সংক্রান্তি। তো সেই ছোট সংক্রান্তিতে বেশ চাঁদের আলোটা ফুলে উঠেছিল পুরো, মানে যেটা ভীষণ সুন্দর লাগছিল। তো খুব ভালো লাগলো। এইভাবে হচ্ছে কি যে আমরা চলে এলাম হাইওয়ে টাচ করে গেছি। হাইওয়েতে টাচ করবার পর এবার আমরা বাড়ির দিকে উদ্দেশ্য হচ্ছি। বাড়ির যেতেও এখন প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। চলুন, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি আজকের শোটা থেকে, আশা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো এবং আপনাদের যা জিজ্ঞাসা থাকবে সেগুলো আমি জানাতে পারবো। তো চলুন, আজকে শোটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।